ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট 6 জনকে কেন বহিষ্কার? আমরা শুধু ছবি থাকার কারণে বাদ দিয়েছি, তা আপনি পদে থাকার কারণে বাদ দিয়েছেন। আপনি বাদ দিয়ে পদে থাকার জন্য ছিল তো। 15.5 বছর ধরে কোনো ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি আমরা দেখিনি। তার কাছে কোনো ইনফরমেশনই আসলে নাই। তো ওই ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ফরহাদ একই ব্যক্তি। আগে প্রেসিডেন্টকে বহিষ্কার করেন, তাদের সংগঠন থেকে কৌশলী হিসেবে এটা রিউমার স্ক্যানারে ধরা, এটা মিথ্যা কথা, মিথ্যা প্রচার করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের আগামীর রাজনীতি কিংবা আগামীর বাংলাদেশ নিয়ে, এবং সেই আগামীর বাংলাদেশ যারা নেতৃত্ব দিবেন তারা নিশ্চয়ই এবং নিঃসন্দেহে আপনারা জানেন এখনকার যারা ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব দিচ্ছেন তাদের দিকেই তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ। আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে, কি ভাবছেন তারা, আগামী বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের চিন্তা কি, সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব যে সকল বিষয়ে তাদের মধ্যে 5 আগস্টের আগে যে ঐক্যবদ্ধতা ছিল সেই ঐক্যবদ্ধের জায়গায় মাঝে মাঝে শুনতে পাই যে এই সংগঠনগুলোর কিছুটা নিজেদের দূরত্ব তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, সমাধানের পথকে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম 2টি প্রধান ছাত্র সংগঠনের 2জন সিপাহ সালার আমরা বলবো। একজন হচ্ছেন, বাম পাশে পরিচয় করিয়ে দিচ্ছেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্বাগত জানাচ্ছি নাসির আপনাকে। এবং ডান পাশে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকেও স্বাগত জানাচ্ছেন। আমি প্রথমেই যেতে চাই নাসির উদ্দিন নাসির, আপনার কাছেই যেতে চাই। সেটি হচ্ছে যে গতানুগতিক প্রশ্ন না করে একটি জায়গায় যেতে চাই, তা হচ্ছে যে 5ই আগস্টের আগে একটা প্রেক্ষাপট ছিল, নিঃসন্দেহে সেখানে আপনি স্টুডিওতে এর আগে এসে সেই বিষয়গুলো বলেছেন যে ছাত্র রাজনীতি বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মন থেকে উঠে যাচ্ছিল। 5 আগস্টের পরে প্রায় 5 মাস অতিবাহিত হলো, ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে কি ছাত্র রাজনীতির আগ্রহটা কিছুটা কি বেড়েছে মনে করছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান এক ধরনের মার্জিন করেছে ছাত্র রাজনীতির ভবিষ্যতের কর্মপরিকল্পনা বা ভবিষ্যতের ছাত্র রাজনীতি কিভাবে চলবে সেটি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বিশেষ করে 5 আগস্ট একটা নির্ধারণ করে দিয়েছে। সেটি হচ্ছে যে গতানুগতিক যে রাজনীতি, বিশেষ করে গত 15.5 বছর ধরে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেভাবে বিভাজিত করেছে, বিশেষ করে জোর করে মিছিলে নেওয়া, গেস্টরুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, দর্শন, চুরি, চিন্তায়, ডাকাতি, যেরকম নেতিবাচক রাজনীতি তৈরি করেছে, তার বিপরীতে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা করেছে। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত যে জোর করে মিছিলে নেওয়ার একটি ঘটনাও আমরা গণমাধ্যমে দেখিনি, এবং গেস্টরুম নির্যাতনের যে ভয়াবহতা গত 15.5 বছর ধরে প্রচলিত ছিল সেটি বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে একদম চিরতরে বিদায় হয়েছে বলে আমরা মনে করছি। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিতে একটি আস্থার জায়গা ফিরে পাচ্ছে। সেখানে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো নিশ্চয়ই শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছে তাদের স্ব ছাত্র সংগঠনের রাজনীতিতে আবেদন জানানোর জন্য। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে যে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের রাজনীতির অংশীদারিত্ব করতে চাই, যেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতি তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি। নাসির, আপনি বলছেন যে আগামী প্রজন্মের জন্য আপনারা পাশে থাকবেন, ছাত্রদের ইস্যু নিয়েই কথা বলবেন। এটি তো বিগত সরকারের ছাত্র সংগঠন একই বয়ানটা আসলে রেখেছিল, তাহলে আস্থার যে জায়গা, সে আস্থার জায়গায় কি করে নিবে আসলে? না, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, যেটি আমরা বলেছি, সেই সংগঠনের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে যে দখলদারিত্ব রাজনীতি করেছে সেটি তো গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখিনি। এবং শিক্ষার্থীরা যারা গত 15.5 বছর ধরে বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে, সেই শিক্ষার্থীরা এখন একটি আস্থার জায়গা ফিরে পেয়েছে। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে তাদের স্বাভাবিক রাজনীতি কার্যক্রম
একটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, ক্লাসে শিক্ষার্থীরা ফিরে যাচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণ করছে, এক ধরনের পাঞ্চঞ্চলতা ফিরে পেয়েছে। এবং বিভিন্ন আবাসিক হলগুলোতে যে ন্যায্যতার ভিত্তিতে বা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিত্তিতে শিক্ষার্থীরা সিট পাচ্ছে। সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীরা একটি আস্থার জায়গায় আস্তে আস্তে ফিরে পাচ্ছে। আমি বলছি না একদম রেডিক্যাল সবকিছু পরিবর্তন হয়ে গেছে গত 5 মাসে। আমি মনে করছি একটি ধারা চলমান রয়েছে এবং সেই ধারাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে পাশে থাকতে চাই বলে আমরা মনে করছি। ইতিবাচক ভাবে আগাচ্ছে, তাই তো? আমি নুর ইসলাম সাদ্দাম আপনার কাছে আসি। আপনি এই ছাত্র সংগঠনটির নবনির্বাচিত সেক্রেটারি, এবছরই হলেন মনোনীত। যাই হোক, আমরা দেখেছি সেটি হচ্ছে যে কাছাকাছি প্রশ্ন, তারপরও একটু বলি। সেটি হচ্ছে যে আপনার এই যে আমরা যখনই এখানে বসি জাতীয় রাজনীতিবিদদের নিয়ে, যারা আগে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা সবসময় বলেন যে সোনালী অতীত, সেই অতীতটা এখন নাই। আগের ছাত্র সংগঠন, ছাত্র কার্যক্রম, ছাত্র সংগঠনগুলোর মধ্যে এখন আর সেই ছাত্র সংগঠনের কার্যক্রম নেই। এই বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সিচুয়েশন তো বিগত 15 বছর যে অবস্থা ছিল তাতে এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ হল দখল, ছিনতাই, বাণিজ্য, টেন্ডারবাজি, মানে সকল অপকর্মের সাথেই ছাত্র সংগঠন যারা ওইখানে স্টেক হোল্ডার ছিল দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলো, তারা জড়িত ছিল। সুতরাং সাধারণ ছাত্র এবং মানুষদের মধ্যে এক ধরনের নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয়েছে যে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তাটা আসলে কি। ছাত্র রাজনীতি যদি এমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল এগুলোই হয়, তাহলে এর কোনো প্রয়োজনীয়তা তারা ফিল করছে না। এ কারণেই সাধারণ ছাত্ররা 5 আগস্ট যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার হয়েছে, এর অন্যতম একটা কারণই ছিল এই দেশ থেকে এই জাতীয় ট্রমাগুলো, এই জাতীয় নেগেটিভ ইমেজগুলো দূর করতে হবে, বৈষম্যহীন একটি সোসাইটি তৈরি করতে হবে। তো 15 বছর ধরে আপনারা এটা শুনেছেন, এটা শোনাটাই স্বাভাবিক, কারণ ছাত্র রাজনীতি যেমন হওয়া উচিত ছিল তার নেগেটিভ স্রোতে তারা চলে গিয়েছে। তো আমরা যেটা দেখছি, বা 1977 সালে ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠা হয়, এক ঐতিহাসিক চাহিদাকে সামনে রেখেই ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে। এবং সে সময় ক্যাম্পাসগুলোতে অস্ত্রের যে ঝনঝনানি আমরা দেখেছি, প্রচণ্ড পরিমাণে দাপটের সাথে বাম রাজনীতির অঙ্গনগুলো তারা কাঁপিয়েছে, হত্যা করেছে, রক্ত চক্ষু দেখিয়েছে সাধারণ ছাত্রদের। এই জায়গা থেকে পুনর্গঠনের জন্য ধারাবাহিকভাবে যেভাবে ছাত্র সংগঠন কাজ করা দরকার ছিল সেটা করে নাই, অথবা করতে দেয়া হয়নি, বা ছাত্র সংগঠন যারা ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনটি ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারের জন্য সকল অপকর্মের সাথে তারা যুক্ত ছিল। আপনারা কোনটায় ছিলেন, করেননি না করতে দেওয়া হয়নি? প্রথমত আমাদের এরকম কোনো সিচুয়েশনই তৈরি হয়নি, আর দ্বিতীয়ত আমরা এই জাতীয় রাজনীতির সম্পূর্ণ বিপরীত। 5 আগস্টের পর থেকে যে গঠনমূলক কাজগুলো, যার মাধ্যমে ছাত্রদের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, আপনারা দেখেছেন সকল কার্যক্রম ইসলামী ছাত্র শিবির পরিচালনা করার চেষ্টা করছে। ছাত্ররা যে জিনিসগুলো নিয়ে নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয়েছে, অর্থাৎ যেটাকে বলছে মূল দলের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসগুলোতে মিছিল, মিটিং অথবা পোস্টারিং বা অন্য বিষয়গুলো, এগুলো ছাত্ররা সাধারণভাবে চাচ্ছে না। ইসলামী ছাত্র শিবির তার সেই জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে, এবং পূর্বেও ছাত্র শিবিরের এই কর্মকাণ্ডগুলো আমাদের প্রতিষ্ঠার পর থেকে 48 বছর পার হতে যাচ্ছে, বা 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনের মাসে আমরা পালন করব। আমাদের কর্মকাণ্ডগুলো ছাত্র সংশ্লিষ্ট এবং সবসময় গঠনমূলক ছিল। 5 আগস্টের পরে আমরা সায়েন্স ফেস্ট করেছি বিশাল আকার, এবং আমরা জুলাই অভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনী করেছি। আমরা এখন নববর্ষ উৎসব করছি, প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদের মাঝে একটা ভালো সাড়া পড়ছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র উপসে পড়ে আমাদের এগুলো অ্যাকসেপ্ট করছে। আমরা চেষ্টা করছি যে এর মাধ্যমে একটা পজিটিভ ইমেজ স্টুডেন্টদের মধ্যে, যে স্টুডেন্ট রাজনীতির আসলে দরকারটা কি, বুদ্ধিভিত্তিক জায়গা এবং মূল স্ট্রিমের রাজনীতিতে স্টুডেন্ট পলিটিক্স যারা করে তারা কন্ট্রিবিউশন রাখতে পারে। মানে আগে ছাত্র রাজনীতির উপর সাধারণ ছাত্রছাত্রীরা আগ্রহ হারিয়ে ফেলেছিল, তাই তো? বিগত 15 বছরের বিষয়টা ছিল। আপনাদের ব্যাপারেও আগ্রহ ছিল না তাদের? আমরা তো আমাদের কোনো কর্মকাণ্ডই করতে পারি নাই 15 বছর ধরে। আমাদের যেটা হলে ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট আছে এমন ধরে পিটিয়ে তাকে হত্যা করে ফেলা হচ্ছে। ছাত্র শিবির করতে পারে এই ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে আবরার স্টাইলে আবরারকে হত্যা করা হয়েছে, হিন্দুদেরকে পর্যন্ত রক্ষা করা হয়নি। আমাদের হামলা মামলার তো শেষ নেই। আমরা অনেক পুরনো এই আলোচনা, তারপরও পুরনো কাসন্দি মাঝে মাঝে আমরা যেহেতু স্টুডিওতে এসেছি সেই জন্য, মানে আপনাদের প্রতিও আস্থা বা আপনারা নেই, অথবা আপনারাও সামনে ছাত্রদের যেতে পারেননি, সেজন্যই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র সংগঠনগুলো আপনারা দায়িত্ব পালন করছিলেন? আপনাদের বিভিন্ন এখন যারা নেতা তাদেরকে দেখেছি যে ছাত্র সংগঠনের সমন্বয়কের ভূমিকা পালন করছিলেন। ক্যাম্পাসগুলোতে তো তখন ছাত্র দলেরও ভূমিকা রাখার সুযোগ ছিল না, ছাত্র শিবিরেও রাখার সুযোগ ছিল না, বা আরো অনেক ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে এটা ছিল না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না,
এটা একটা ঘটনাকে কেন্দ্র করে তারা রাস্তায় দাঁড়িয়েছে এবং বৈষম্যের বিরুদ্ধে, অর্থাৎ কোটায় যে বৈষম্য প্রথা তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আলটিমেটলি পরবর্তীতে এটা একটা প্ল্যাটফর্ম হয়েছে। তো যেহেতু ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ক্যাম্পাসেই ছিল এবং সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করে, 5 আগস্টের পরে দেখেছেন যে পরিমাণে ইসলামী ছাত্র শিবির তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং সাধারণ ছাত্রদের অ্যাফিলিয়েশন যেভাবে ছিল, তো সেই জায়গা থেকে আমরা তো ওইখানে চেষ্টা করেছি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এবং আমাদের জনশক্তি যারা ছিল তারা সর্বোচ্চটুকু দিয়ে রাস্তায় ভূমিকা রেখেছে, শাহাদাতের নজরানা পেশ করেছে তারা। জি জি, এইটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, যে সকল ছাত্র সংগঠন তারা সামর্থ্য অনুযায়ী করেছে। তাহলে ওখানে যোগ দেয় কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে ছিল, নাকি ব্যক্তিগতভাবে তারা যুক্ত হয়েছিলেন ওখানে? অবশ্যই সেটা তো সাংগঠনিক সিদ্ধান্তের আলোকেই ছিল। সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে এই জাতীয় আন্দোলন, এর আগেও যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলনে ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে আমাদের যে ছাত্ররা ক্যাম্পাসগুলোতে ছিল আমরা বলেছি যৌক্তিক আন্দোলনে পাশে থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য। আমাদের নেতাকর্মীরা সেটা করেছে। ধন্যবাদ। নাসির, আপনার এ ব্যাপারে কোনো অবজারভেশন আছে কিনা? না, উনি বলেছেন সেটি হচ্ছে ছাত্র শিবির ভূমিকা রেখেছে। আমি আনফরচুনেটলি সেরকম ভূমিকা আমরা কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দেখিনি, বরং আমরা দেখেছি বিভিন্ন সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা যাদেরকে শিবির বলে বিভিন্ন ক্যাম্পাসে নির্যাতন করেছে। পরবর্তী সময় আমরা দেখেছি আসলে কেউ সেই পর্যায়ে শিবিরের কোনো পর্যায়ে দায়িত্বশীল ছিল না, বরং যাদেরকে শিবির বলে ছাত্রলীগ বলে বিভিন্ন সময় ছাত্রলীগ করেছে অথবা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি সেই সকল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছাত্র শিবিরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করতে আমরা দেখেছি এবং আত্মপ্রকাশের রাজনীতি ঘটেছে। আমি যদি একদম মোটা দাগে বলি, সহজ করে, তাহলে হচ্ছে এই যে আবরারের হত্যাকাণ্ড যেটি বলেছেন, সেই সহ বাংলাদেশের প্রত্যেকটি যে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ শিবির বলে যাদেরকে নির্যাতন করেছে তারা কেউ পরবর্তী সময় আমরা দেখিনি শিবির করেছে, বরং যারা ছাত্রলীগ করেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে তারা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি আত্মপ্রকাশের মাধ্যমে শিবিরের রাজনীতি করেছে। সুতরাং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের যে রাজনীতির কথা উনি বলেছেন সেটি আমরা গত 15.5 বছর ধরে কোনো ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি আমরা দেখিনি, বরং একটি ছাত্রলীগের সাথে একটি যৌথ ভিত্তিতে বা যৌথ অংশীদারির ভিত্তিতে একটি রাজনীতি করেছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। এখানে আমি একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই পর্যবেক্ষণটা কি আপনারা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের বাইরে থেকে অবজার্ভ করেছেন, না আপনারাও আসলে হলের ভিতরে কিংবা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করে দেখতে পেয়েছেন যে ওনাদের মধ্যে সম্পর্কটা কি? না, আমরা তো উদাহরণস্বরূপ বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সদ্য ছাত্র শিবিরের যিনি বিদায়ী সভাপতি ছিলেন তিনি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে তার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে আমরা দেখেছি। এখন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি রয়েছেন তিনি তো ছাত্রলীগের দায়িত্ব ছিলেন, এরকম গণমাধ্যমে আমরা একাধিক গণমাধ্যমে দেখেছি এবং ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীর সাথে তার হাস্যোজ্জ্বল ছবি গণমাধ্যমে আমরা দেখেছি। সুতরাং তারা তো কেউ অতীতে ছাত্র শিবির করে নাই, বরং যাদেরকে ছাত্র শিবির বলে বিভিন্ন হল থেকে বিভিন্ন সময় নির্যাতন করে বের করে দিয়েছিল তারা আদৌ কেউ ছাত্র শিবির ছিল না বলে আমাদের সেটি মনে হয়েছে। জি, আমি একটু সাদ্দাম আপনার কাছে আসতেই হয় এই বিষয়ে। এটার ক্লারিফিকেশন যদি করি, ভাই যেটা বলছেন সেটা সম্ভবত তিনি যদি জেগে থেকে ঘুমান সেটার দায়িত্ব আমাদের না, তার কাছে কোনো ইনফরমেশনই আসলে নাই, সে আসলে পত্রপত্রিকা বা সামগ্রিক অবজারভেশনের উপরে ভিত্তি করে এই কথা বলছেন নাকি শুধু বিরোধিতা করার জন্য করছেন এটা আমার বোধগম্য নয়। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন সিরাজুল ইসলাম ভাই বুয়েটের, তাকে কিভাবে নির্যাতন করছে ছাত্রলীগ এইটা তো প্রকাশ্যে মিডিয়াগুলোতে আসছে, এরপরেও যদি তার চোখ বন্ধ থাকে, এটা হচ্ছে কেন্দ্রীয় সভাপতির ক্ষেত্রে ঘটনা, আর অধস্তনদের হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা রয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুইজনের কথা বলছেন তাদের কথা বলুন। না আগের ঘটনা তো এগুলো যেটা বলছেন এটা তো মিথ্যা কথা, এটা স্বীকার করছি না স্বীকার করছি না। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি বা তার আগের সভাপতির সাথে এই জাতীয় কোনো কর্মকাণ্ডের কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না। প্রথমত হচ্ছে যিনি বর্তমান সভাপতি রয়েছেন তিনি হলের ছাত্র শিবিরের ওইখানে হচ্ছে হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এবং ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তৎকালীন সময়ে ছাত্রলীগের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট ক্লাবের মাধ্যমে ডিবেট ক্লাবের কারণেই যেতে হয়েছে। এটা ছাত্র দলের ক্ষেত্রে এই ঘটনা বা এই আপনি ভুল বলছেন। ছাত্র দলের কোন পর্যায়ের কোন নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে অবস্থান করতে পারেনি, শুধু একটি
ফেসবুক পোস্টে লাইক দেওয়ার কারণে আচ্ছা, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি দেওয়া হয়েছে, এই কমিটি থেকে পরবর্তীতে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট 6 জনকে কেন বহিষ্কার করতে হয়েছে? বাদ দিয়েছে তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রেসিডেন্টকে বাদ দিয়ে দেন, আপনি দিয়েছেন 23 জন ছাত্রলীগের সাথে সম্পর্ক ছিল। না আমরা শুধু ছবি থাকার কারণে বাদ দিয়েছি, তো আপনি পদে থাকার কারণে বাদ দিয়েছেন, আপনি বাদ দিয়ে দেন। পদে থাকার জন্য পদে ছিল তো, পদে বাদ দিয়ে দেন। কে ছিল? না ছিল না। আপনি বাদ দেওয়ার মাধ্যমে, আমি বলছি শুনেন, আপনি বাদ দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করছেন যে আসলেই তারা ছাত্রলীগ করতো। কিন্তু আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে দায়িত্বশীলরা এখানে ছিল, এটা খোলামেলা পরিষ্কার, এবং সমন্বয়করা এই বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে যে তিনি এই কারণে। আর ওইখানে যে ফরহাদের নাম এসেছে, ওই ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ফরহাদ একই ব্যক্তি। আমি বলছি এই মিথ্যা বিষয়গুলো নিয়ে বিবাদ তৈরি করছেন আপনি তিনি গণমাধ্যমে বলেছেন যে তাকে কেন পদ দেয়া হয়েছে এটি আমাকে জিজ্ঞেস না করে, অর্থাৎ ফরহাদকে জিজ্ঞাসা না করে তিনি বলছেন ছাত্রলীগের নেতাদেরকে জিজ্ঞেস করেন তাকে কেন পদ দেওয়া হয়েছে। আমি ঠিক আছে, আমি একটু সাদ্দাম আপনাকে জিজ্ঞেস করি, ছবিটা ছিল ছাত্রলীগের যে নেতার সাথে হাজার ছবি ছিল, হাজার। আচ্ছা নাসির, আমি একটু সময় নেই, সেটা হচ্ছে সাদ্দাম, আপনাকে যদি বা আপনাদের দলকে যদি প্রুফ সহ দেখাতে পারে যে সে ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে ছিল, এটি যদি প্রুফ হয় তাহলে কি আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন? প্রুফ তো এখনো দেখাতে পারে নাই, শুধু মুখে বলছে, দেখানোর কোনো স্কোপই নাই। আর ইসলামী ছাত্র শিবির এমন কোনো সংগঠন নয় যে হঠাৎ করে কেউ ছাত্র শিবিরে জয়েন করলো আর তাকে একটা দেশে, মানে একটা শাখার প্রধান বানিয়ে দেওয়া হলো। আমাদের ইসলামী ছাত্র শিবিরের এমন কোনো ট্রেন্ড নাই যেটা ছাত্র দলে রয়েছে। হয়তো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক ধরে নিয়ে এসে ছাত্র দলের কমিটিতে স্থান পাওয়ার সুযোগ আছে। আমাদের ছাত্র শিবিরে এরকম কোনো স্কোপ বা সুযোগ নেই। তো দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্র শিবির করতে হয়, এবং এইটা একটা আদর্শিক সংগঠনের নাম। আদর্শকে যে গ্রহণ করতে পারে সেই ইসলামী ছাত্র শিবির করতে পারে। আমরা ফিরবো, একটু শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে উনি বলেছেন ছাত্র দলের যে 6 জনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পরে অব্যাহতি দিয়েছি, তাদের বিভিন্ন সময় তাদের ছবি বা তাদের সংস্পর্শে ছাত্রলীগের বিভিন্ন সময় ছিল, সেজন্য আমরা বাদ দিয়েছি। কিন্তু কেউ পূর্বে ছাত্রলীগ করেছে বা পদ ছিল এরকম কিন্তু ছিল না। আমরা শুধুমাত্র ছাত্রলীগের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি ছবি ছিল, এই জন্য বাদ দিয়েছি। কিন্তু ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি সভাপতি রয়েছেন, তিনি গণমাধ্যমে বলেছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেয়া হয়েছে সেটি আমাকে জিজ্ঞেস না করে ছাত্রলীগের নেতাদেরকে জিজ্ঞেস করুন। এই একটি বাক্যই তো প্রমাণ করে যে তিনি ছাত্রলীগের দায়িত্বে ছিলেন, সুতরাং তাকে বাদ দেন আপনারা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে বলেছেন, এইটা প্রসঙ্গ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমি একটা প্রশ্ন করি, এক মিনিট সময় দিয়ে আমি একটু বিরতিতে যেতে হবে। 10 বছরের মধ্যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিলগুলো হয়েছে সেখানে 10 জন 15 জনের বেশি আমরা দেখি নাই। আপনি ভুল দেখেছেন, 100-150 জনের কমিটি থেকে পেলেন। আপনি ভুল দেখেছেন। তার মানে এই লোকগুলো কোথায় ছিল? এগুলো তো ছাত্রলীগের মধ্যেই ছিল, পরবর্তীতে তারা আসছে এবং 29 জনের সাথে এদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। আমি বলছি 6 জনকে আপনাকে বহিষ্কার করতে হয়েছে। প্রেসিডেন্টকে বহিষ্কার করেন। আমরা আলোচনা একটু বিরতিতে যেতে হচ্ছে। সাবেক সভাপতি তিনি বলেছেন যে কৌশল হিসাবে তাদের সংগঠন থেকে কৌশল হিসাবে এটা রিউমার স্ক্যানারে ধরা, এটা মিথ্যা কথা, মিথ্যা প্রচার করা হয়েছে। কথা শুনছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের কাছ থেকে। ফিরছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনার কাছে। আমরা ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র এইগুলো নিয়ে অনেক দিনের কথা শুনছিলাম, এবং খুব স্বভাবত কারণেই ছাত্র সংগঠনগুলো এই দাবি দীর্ঘদিনের যে নির্বাচিত সংসদ হোক। বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমরা তার ব্যত্যয় দেখেছি বিভিন্ন সময়। এখন আপনাদের আসলে অবস্থানটা সর্বশেষ কি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে? আমরা তার আগে আরেকটু আগের আলোচনায় আমি ছোট করে পরিসমাপ্তি করতে চাই আমার বক্তব্য। সেটি হচ্ছে শিবিরের সাধারণ সম্পাদক উনি বলেছেন যে ছাত্র দলের 5 আগস্টের আগে মিছিলে কম লোক হতো, তিনি 10-15 জন বলেছেন। এটি খুবই দুর্ভাগ্য যে তিনি হয়তো সেই সময়ে ছাত্র দলের মিছিল অথবা বিরোধী দল যে মিছিল করেছে সেটির বিষয়ে তিনি অবগত ছিলেন না। আমরা বলছি সংখ্যাটা হয়তো 10-15 নয়, এটি অবশ্যই 70-80 জন বা এই সংখ্যার মধ্যে ছিল। তখন রাজনৈতিক পরিবেশ ছিল না, আপনি জানেন, ক্যাম্পাসগুলোতে। সে অবস্থাতে এর বেশি লোক নিয়ে অথবা এই বেশি নেতাকর্মী নিয়ে মিছিল করা আমাদের সম্ভব ছিল না। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় এখন স্বাভাবিক সময় উপনীত হয়েছে, রাজনৈতিক সচেতনতা বেড়েছে, এই জন্য অবশ্যই লোক বেশি হচ্ছে। আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এখন যিনি আগে সাধারণ সম্পাদক ছিল, তিনি সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ছাত্র
লীগের নেতা ছিলেন এবং এটি গণমাধ্যমে তিনি নিজে অস্বীকার করেননি। তিনি বারবার গণমাধ্যমে বলেছেন যে তাকে কেন পদ দেওয়া হয়েছে সেটি ছাত্রলীগের নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলে তারাই ভালো বলতে পারবো। আমরা মনে করছি সেই সময়ে ছাত্রলীগের একটি ভালো সময় ছিল, তখন সবাইকে রাজনীতি করে পদ নিতে হতো, প্রতিযোগিতা ছিল এবং সবাই সিভি জমা দিয়ে পদ নিয়েছে বলে আমরা তখনকার গণমাধ্যমে দেখেছি। সুতরাং জোর করে কাউকে পদ দেয়া হয়নি, আমরা সেটি মনে করছি। একটি বিষয় তো ঠিক যে মাঝখানে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে নিষিদ্ধ এই ছাত্র সংগঠন কি ছাত্রলীগের নেতারা এসছেন, তারা কিন্তু জাস্টিফাই করেনি। মানে এখন ছাত্র শিবিরের সভাপতি যিনি আছেন তাকে কিন্তু তাদের নেতা বা বলে এটা কি বলে তারা কোনো নিশ্চিত করেছে যে হ্যাঁ উনি ছাত্রলীগ করেছেন? কিন্তু ফরাদ তো অস্বীকার করেননি যে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন না। অস্বীকার ফরাদ বরং গণমাধ্যমে বলেছে কেন তাকে পদ দেয়া হয়েছে সেটি ছাত্রলীগের। এই কথা দ্বারা তো স্পষ্ট প্রমাণিত হয় যে তিনি এই কথা তিনি অস্বীকার করেননি। আর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি বলে আমরা মনে করছি। কিন্তু তার বাইরে আমাদের দুই একটি বিষয় যেটি আপনি দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে আমাদের যে সংস্কার পলিসিগুলো রয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর আমরা সেই সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে আমরা লিখিতভাবে জানিয়েছি। আমরা মনে করছি যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ে সংস্কার হচ্ছে, রাষ্ট্রীয় অথবা জাতীয় প্রত্যেকটি বিষয়ে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা অথবা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই সংস্কার প্রয়োজন রয়েছে। সংস্কার বিষয়গুলো সমাধান করে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন সংশ্লিষ্ট সব পক্ষকে আমরা জানিয়ে দিয়েছি। সেইটা কতদিনের সংস্কার করবে, কতদিনের মধ্যে আপনারা নির্বাচন? সেটি তো বিশ্ববিদ্যালয়ের বিষয়, এটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক করে দিতে পারে না। আমরা মনে করছি ছাত্র সংসদ নির্বাচন কবে হবে, কোন তারিখে হতে পারে, কোন সময়টি উপযুক্ত, এটি বিশ্ববিদ্যালয় নিজেরাই ঠিক করবে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের পক্ষ থেকে আমরা সংস্কারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লিখিত জানিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি বরাবর আমরা আমাদের লিখিত বক্তব্য জানিয়ে দেব। তারা নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন এবং সংস্কারের বিষয়ে অন্য সংগঠনগুলো যারা গত 15.5 বছর ধরে প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছে, খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে রাজনীতি করেছে, তারাও সংস্কারের বিষয়ে তাদের রূপরেখা দিয়েছে। নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ যারা প্রশাসনে রয়েছে তারা প্রত্যেকটি সংস্কারকে গুরুত্ব দিয়ে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সময় করবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। আমি আপনার কাছে আসি একই প্রসঙ্গে। আপনাদের ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা তো পরিষ্কার, ছাত্র সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব ছাত্রদের দাবি রয়েছে এটা দিতে হবে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের একটি রোড ম্যাপ ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে নীতিমালার যে পরিবর্তন বা সংস্কারের বিষয়ে দাবিগুলো তারা ইতিমধ্যেই নিয়েছে এবং কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে দিয়েছে। ইসলামী ছাত্র শিবির তার প্রস্তাবনাগুলো দিয়েছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ে বসে অংশীজনদের মাধ্যমে যাদের কাছ থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে এই প্রস্তাবনার ভিত্তিতে তারা একটি সংস্কার করে নির্বাচন দিবে এবং এই সংস্কারটা এত লং টাইম হবে না, অথবা আমরা যে সংস্কার দিয়েছি এটা সংস্কার করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হবে না। আশা করি অল্প সময়ের মধ্যেই। কি সংস্কারের আমরা কি মোটা দাগে কিছু আমরা দর্শকদের এখানে ডাকসুর ক্ষেত্রে কতগুলো বিষয়, যেটা হচ্ছে 19 সালে যে নির্বাচনটি হয়েছিল ডাকসুতে, সেই নির্বাচনে সে সময় কিছু সংস্কার করে এখানে মুক্তিযুদ্ধের অনেক বিষয়গুলো, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা বা আর একটা বিষয় হচ্ছে ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদের তাদের পজিটিভ হয় এমন বিষয়গুলো ইনক্লুড করেছিল। সেখানে সংস্কারে আমরা অনেকগুলো কথা বলেছি যে এখানে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট, মুক্তিযুদ্ধ, 47-এর এই দেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, ধারাবাহিক সকল আন্দোলনগুলোকে এখানে অগ্রাধিকার দিতে হবে। এবং আরো কয়েকটা বিষয়, যেমন ভিসি যিনি আছেন ঢাকা ইউনিভার্সিটির, তিনি অনির্বাচিত, কিন্তু তাকে সেখানে এমন পাওয়ার দেওয়া হয়েছে যে কোনো সময় তিনি ডাকসু যে কমিটিটা ভেঙে দিতে পারবেন। একটা অনির্বাচিত একজন ব্যক্তির হাতে এই পরিমাণ ক্ষমতা, এটা হ্রাস করার প্রয়োজন। এই জাতীয় অনেক বিষয়গুলোকেই তুলে ধরা হয়েছে, এটি গণমাধ্যমেও আমরা দিয়েছি, সবকিছু আপনাদের কাছেও রয়েছে। জি, আপনাদের প্রস্তাবনায়, সংস্কার প্রস্তাবনায় কি আসছে, কোনোটা কি মিল আছে? না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেগুলোতে আমরা র্যাডিক্যাল কিছু চেঞ্জের কথা আমরা বলেছি। বিশেষ করে আমরা যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, যেটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক একটি পট পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ডাকসুকে যিনি সভাপতিত্ব করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, তিনি পদাধিকার বলে করেন। আমরা সেটির বিষয়ে আমরা আমাদের লিখিত প্রস্তাবনায় বলেছি
যে এবার অন্তত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু সংস্কারের বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে ইতিবাচক ধারণা দেওয়া হচ্ছে, সেজন্য আমরা সভাপতির পদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের থেকে নির্বাচিত করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যকে আমরা লিখিত দিয়েছি। অর্থাৎ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য দায়িত্ব পালন করতেন, তার পরিবর্তে আমরা সেই জায়গাতে একজন শিক্ষার্থী প্রতিনিধি যিনি নির্বাচন করার ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন করার প্রস্তাব করেছি এটি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যে আমরা ডাকসুর বিপি যেটি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমরা জানি, সেই বিসিতে আমরা 2টি পদ রাখার কথা বলেছি। একটি হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম থাকবে, সেটিও নির্বাচিত হবে, এবং আরেকটি যেটি আমরা মানে হচ্ছে আমাদের ছেলে থেকে অর্থাৎ যেটি গতানুগতিকভাবে যেটি হয়ে আসছে ছাত্রদের থেকে একটি, সেটিও আমরা 2টি বিষয় বলেছি। এবং একই সাথে আমরা এজিএস যেটি আমরা একটি নির্বাচন করা হতো, সেটিও আমরা 2টি পক্ষান্তরে 2টি পদ রাখার জন্য আমরা বিবেচনা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা করেছি। তাহলে মোটা দাগে আমরা 3টি বিষয় আসলে গুরুত্ব আরোপ করেছি। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে যিনি নিয়ন্ত্রণ করেন অথবা যার অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, ডাকসুকে পরিবর্তন অথবা চাইলে ডাকসুর বিপিকে বাতিল করে দেওয়া যে একটি অপরিসীম ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, সেই ডাকসুর সভাপতির পদটি বিলুপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যম থেকে নির্বাচন করার আমরা দাবি জানিয়েছি। তাহলে আগে তো ডাকসু কিংবা ছাত্র সংসদে ভিপি সর্বোচ্চ পদ ছিল, এরপর কি তাহলে সভাপতি আলাদা সর্বোচ্চ পদ হবে? বিশ্বের অনেক উন্নত দেশে এবং ইউরোপ আমেরিকার প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আসলে যে ছাত্র সংসদ নির্বাচন সেটি আসলে প্রেসিডেন্ট অথবা সভাপতির পদে নির্বাচন হয়। সুতরাং আমাদের এই অঞ্চলে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই ধারণা ছিল। সুতরাং আমরা মনে করছি এখন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সংস্কারের বিষয়ে সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই জায়গা থেকে আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রেসিডেন্ট পদটি ছাত্রদের থেকে নির্বাচন করার আমরা দাবি জানাচ্ছি। এই দাবির সাথে ছাত্র শিবির কি আপনারা কি একমত বা আপনাদের এই ক্ষেত্রে কোনো চিন্তা আছে কিনা? এটার ব্যাপারে আমরা ক্ষমতা হ্রাসের ব্যাপারে কথা বলেছি আমরা, যে এখানে যে অসীম ক্ষমতা যেগুলো দেয়া হয়েছে এটা তো একটা অগণতান্ত্রিক একটি চর্চা, এই চর্চার বিপক্ষেই আমরা আমাদের প্রস্তাবনা পেশ করেছি। এখানে আরো কয়েকটি পদ বৃদ্ধি করা, ডাকসুতে 19 সালে যেই প্রস্তাবনাটা 14টি পদের কথা বলা হয়েছিল, এর পূর্বের চাইতে 3-4টি পদ বাড়ানো হয়েছে। এর বাইরেও আরো কিছু পদের ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি। এরকম আরো গঠনতান্ত্রিক অনেক বিষয়গুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পরিবর্তনও এবং মোটা দাগেও কিছু পরিবর্তনের কথা বলেছি। জি নাসির, আপনার কাছে একটু আসি, তারপর আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে আপনারা 2টি গুরুত্বপূর্ণ পদে আপনারা নারীদেরকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, এটি ম্যান্ডেটরি আপনারা করতে চাচ্ছেন। তো সেই নারীদের মধ্য থেকে আমরা সাম্প্রতি সময় দেখেছি যে ছাত্র রাজনীতিতে নারীর আগমনটা কম। আপনাদের মিছিল মিটিংয়েও আমরা হয়তো গণমাধ্যম কর্মী হিসাবে খুব বেশি যে দেখছি একটা সময় 10 বছর তা না, সেখান থেকে এরকম যোগ্য নেতৃত্ব কি আসলে পাবেন? না, আমরা মনে করছি যে এটি আপনি খুবই যৌক্তিক বলেছেন যে আমরা যে সেই তুলনামূলক যে নারীদের অংশগ্রহণ সেটি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনগুলোতে এটি কম হচ্ছে বা ধীরে ধীরে হ্রাসও পাচ্ছে, কিন্তু আমরা মনে করছি তারপরেও একটি আশাবাদ জায়গায় আমাদেরকে আলটিমেট যেতেই হবে। সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের জায়গাটা বিকশিত করতে হবে এবং অংশীদারিত্বের জায়গাটা আরও বৃদ্ধি করতে হবে। সেই জায়গা থেকে আমরা মনে করছি নারীদের জন্য আলাদা পথ থাকলে নারীরা রাজনীতির বিষয়ে একটি ইতিবাচক ধারণা প্রকাশ করবে। এবং পুরো বাংলাদেশে আপনি জানেন যে 2000 যে সর্বশেষ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, একটি অবৈধ ভুয়া নির্বাচন, সেখানেও আমরা দেখেছি বাংলাদেশের মোট ভোটারের প্রায় 52% আসলে নারী ভোটার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট শিক্ষার্থীদের আসলে বেশি সংখ্যক শিক্ষার্থী 50-এরও অধিক শিক্ষার্থী আসলে নারী শিক্ষার্থী। সুতরাং নারীদেরকে এক ধরনের পিছিয়ে দেওয়ার প্রবণতা পুরো সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে, সেই জায়গাটা একটি পরিবর্তনের দরকার রয়েছে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের ছাত্রদল ও নারীদের অংশগ্রহণ আনুপাতিক হারে কম, কিন্তু আমরা আমাদের জায়গাটা আমরা বৃদ্ধি করতে চাই, নারীদের জন্য একটি উন্মুক্ত জায়গা তৈরি করে দিতে চাই। সেজন্য আমরা 2টি পদে একদম স্পেসিফিক ভাবে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা আমাদের প্রস্তাবনা রেখেছি। আমি একটু এই প্রসঙ্গে আসি সাদ্দাম, সেটি হচ্ছে যে তারা বলেছেন যে নারীদের অংশগ্রহণ কম, কিন্তু ছাত্র শিবিরের কমিটি আমরা সম্প্রতি দেখেছি সেখানে তো কোনো নারী নেতৃত্ব নেই। তাহলে আপনারা এই যে পদগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে আপনারা নারীদের কোথা থেকে পাবেন বা আপনাদের
কি করে এই যদি এই পথ এটা মেনে নেওয়া হয় তাহলে সেই নির্বাচনে আপনাদের কারা অংশগ্রহণ করবে? এখানে প্রথমত হচ্ছে ডাকসুতে যে পদগুলো সংস্কারের কথা আমরা বলেছি তার মধ্যে 2টা পদ অন্তর্ভুক্তকরণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে নারী এবং সমতা বিষয়ক সম্পাদক, যেটা ইসলামী ছাত্র শিবির প্রস্তাব করেছে। আরেকটি হচ্ছে ধর্ম এবং সম্প্রীতি বিষয়ক সম্পাদক, এই দুটি অ্যাড করার কথা। আর নারীদের ব্যাপারে আমি যতটুকু জানি বা আপনারাও জানেন, কোনো ছাত্র সংসদ নির্বাচনে কোনো দল তো প্যানেল দেয় না, এটা তো ছাত্ররা প্যানেল দেয় এবং হলগুলো থেকে ছাত্রীরা তারা দাঁড়াবে, ছাত্র হল থেকে ছাত্ররা দাঁড়াবে, এভাবে করেই নির্বাচন হবে। অবশ্যই সেখানে ইসলামী ছাত্র শিবিরের যদি সমর্থন দেওয়ার প্রয়োজন হয় আমরা সেখানে নারীদের সমর্থন দিব। এর পূর্বেও ছাত্র সংসদ ইলেকশন 90-এর দশকে অনেকগুলো ইলেকশন ইসলামী ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয় করেছে এবং প্যানেল সহ সেখানে বিজয় অর্জন করেছে। একইভাবে নারীদের ক্ষমতায়নের ব্যাপারগুলো আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের সিস্টেম হচ্ছে এই সংগঠনটি ছাত্রদের দ্বারা গঠিত প্রতিষ্ঠা লগ্ন থেকে। নারীদের ইকুয়াল পাওয়ার যেটি আমরা বিশ্বাস করি যে নারী এবং পুরুষের যে প্ল্যাটফর্মটি, অর্থাৎ যে ছাত্র সংগঠনগুলো এক্সিস্ট রয়েছে বাংলাদেশে, আমি একটা ছাত্র সংগঠনের ক্ষেত্রেও দেখি নাই যে তাদের কেন্দ্রীয় সভাপতি কোনো নারী থেকে হয়েছে যারা নারীদের ব্যাপারে বলে। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে নারীদের আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেখানে তাদের নেতৃত্ব তারাই নির্বাচিত করবে, তাদের আলাদা একটি সংগঠন থাকতে হবে। আপনারা কোথায় পাবেন? আপনাদের নারীদের আনতে হলে আপনাদের সিস্টেমের মধ্যে নারী সংশ্লিষ্ট সকল কার্যক্রম ইসলামী ছাত্র শিবির, ইনিশিয়াল যে কার্যক্রমগুলো এগুলো ইসলামী ছাত্র শিবির করে এবং ইসলামী ছাত্র শিবিরের সমর্থক যে কেউ হতে পারে, এতে কোনো বাধা নেই। আমাদের সংবিধানে বলা হয়েছে যে নেতা হতে পারে না শুধু। হ্যাঁ, এটা হচ্ছে শুধু ছাত্রদের জন্য রিজার্ভ করা। ইসলামী ছাত্র সংগঠন ছাত্রীদের জন্য আলাদা কোনো উইন আছে? ইসলামী ছাত্র শিবিরের নেই, তবে ছাত্রীদের নিজস্ব সংগঠন আছে, তারা সেখানে করতে পারে অথবা নিজেরা তৈরি করবে। এটাতেই আমরা বেশি ইনফ্লুয়েন্স করি বা আমরা মনে করি এটাই যুক্তিসঙ্গত হওয়া উচিত। মানে আপনি বলেন যে উইন আছে যদি স্বীকার করেন, সেখানে নামটা কি আপনি মানে বলতে কি কোনো কারণে দ্বিধাগ্রস্ত নাকি বলতে চাচ্ছেন না? আমি কোন ছাত্রী সংগঠন এগুলোকে বা অন্য কোন সংগঠনকে প্রমোট করার জন্য এখানে এই বিষয়টি বলবো না, তবে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী সংশ্লিষ্ট যে সংগঠন বা এই বিষয়টি ইসলামী ছাত্র শিবিরের নেই। তবে কোন ছাত্রী যদি নেতৃত্বের আসনে আসতে চায় তাহলে আমরা বিশ্বাস করি তাদের নির্দিষ্ট একটা আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেটা আছে। আপনাদের ইসলামী ছাত্রী সংস্থা এটাও ক্যাম্পাসে কাজ করে। আমাদের ইডিওলজির সাথে তো তারা মিলে কাজ করে, জামাতের সাথে অ্যাটাচড হয়ে জামাতের ইডিওলজি বা ইসলামিক ফিলসফি তারা ধারণ করে। সেটি আপনার ক্লিয়ার করতে দর্শকের সামনে অসুবিধা কি? জামাত ইসলামের ব্যাপারে যেমন ক্লিয়ার না, বা অন্য ছাত্র সংগঠনগুলো সেটি বিষয়ে আমরা ইসলাম নিয়ে কাজ করে অনেক ছাত্র সংগঠন রয়েছে, অনেক ছাত্রী সংগঠন রয়েছে। তো আমরা নির্দিষ্ট কাউকে তো প্রমোট করি না, আমরা যেহেতু অটোনোমাস একটা পার্ট, আমাদের কার্যক্রম এবং সবকিছু হচ্ছে ভিন্ন। সুতরাং ইসলামী ছাত্র শিবির কোনো নির্দিষ্ট একটাকে ব্র্যান্ডিং করে বা সেই ছাত্র সংগঠন বা ছাত্রী প্ল্যাটফর্মগুলোকে ব্র্যান্ডিং করা আমাদের মানে কাজের আওতায় নয়। আমরা যদি তাদের অমত থাকে তাহলে বিরতিতে যেতে হচ্ছে, তারপরে আবার ফিরছি। নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বা জাতীয়তাবাদী ছাত্র দলের। নাসির, আমাদের হাতে সময় খুব বেশি পাবো না, আমি একটু বলতে চাই 5 আগস্টের আগে যে একসাথে আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়লেন, ফ্যাসিবাদ বিদায় করার জন্য লড়লেন, সেই ঐক্যটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাতীয় সংগঠনগুলোর সাথে কতটা জরুরি এবং সেগুলো আপনারা বাংলাদেশের মানুষ সেই ঐক্যটা কি আগামীতে দেখবে? আমরা তো মনে করছি যে ঐক্য হওয়া খুবই প্রয়োজন এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যে একটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে একটি অভূতপূর্ব ঐক্য হয়েছে, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য বিশেষ করে এখনকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা রয়েছে, যদিও তারা এখানে উপস্থিত নেই, তাদের অনেক ধরনের খামখেয়ালিপনা এবং অনেকটা ক্রেডিট নেওয়ার রাজনীতির কারণে বিভাজনের সূত্রপাত হয়েছে বলে আমরা মনে করছি। এবং কী জন্য হচ্ছে সেগুলো আমরা বারবার আসলে গণমাধ্যমে বলেছি। বিশেষ করে আপনি দেখেছেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকগুলো সংস্কারের পলিসি হয়েছে জাতীয়ভাবে, সেই সংস্কারগুলোতে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্ল্যাটফর্ম থেকে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সহিত যে ছাত্রদের প্রতিনিধি হয়ে যারা সাক্ষাৎ করেছে সেটিও শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তারা দেখা করেছে এবং প্রেস নোট দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে পুরো ছাত্রদের প্রতিনিধি হয়ে তারা দেখা করেছে। এটি খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার বলে আমরা মনে করছি। এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেই অবস্থান সেটি হচ্ছে আমরা মনে করছি যে একটি ইতিবাচক রাজনীতির যে ধারা চলমান রয়েছে, সেখানে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা
প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছে খুনি হাসিনার বিরুদ্ধে, তাদের একটি ঐক্যবদ্ধ আচরণ আমরা প্রত্যাশা করি। প্রত্যাশা করছে ছাত্রদল, এই প্রত্যাশা অক্ষুণ্ণ রাখার নিশ্চয়ই ছাত্রদলের একার দায়িত্ব না। ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আপনারা সেই মানে সংকল্প আপনাদের কতটা আছে ঐক্যবদ্ধ থাকার? ধন্যবাদ। এখানে ঐক্যর প্রশ্ন আসে কোনো একটা পারপাসকে সামনে নিয়ে, মানে ঐক্যবদ্ধ হব কি কারণে? ফ্যাসিবাদ তো আপনারা তাড়ালেন, আগামী ফ্যাসিবাদ তাড়ানোর ক্ষেত্রে ঐক্যটা খুব প্রয়োজন ছিল। 5 আগস্টের পরবর্তী প্রত্যেকটি ছাত্র সংগঠন তার নিজ নিজ এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে, তার সংগঠন গোছানো এবং ছাত্র সংগঠন হিসেবে তাদের যে ইন্টারনাল এক্সটার্নাল কাজগুলো সেগুলো করছে। আবার যদি দেশের প্রয়োজন হয়, হোপফুলি আবার এমন ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম গড়ে উঠবে যেখানে সকল ছাত্র সংগঠন একসাথে মিলেই এই দেশের জন্য, জাতির কল্যাণের জন্য কাজ করবে এবং এটা খুবই প্রয়োজন, একটা দেশের জন্য প্রয়োজন। কারণ আমরা এই দেশের জনগণ, এই দেশের সামগ্রিক ভালো এবং মন্দের বিষয়গুলোর সাথে আমাদের জীবনের দৈনন্দিন জীবন আচরণ জড়িত। সুতরাং একটি ঐক্য যদি আমাদের দেশের জন্য কল্যাণকর হয়, শিক্ষাঙ্গনগুলোকে সুন্দর রাখার জন্য কল্যাণকর হয়, অবশ্যই সেই ঐক্যগুলো প্রয়োজন। আমরা এই ব্যাপারে সর্বদাই একমত এবং ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ইনক্লুসিভ একটি বাংলাদেশ, একটি চমৎকার একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব, এটা অবশ্যই আমরা চাই। ধন্যবাদ নাসির। আপনার কাছে একটু যাই, একটু ব্যতিক্রম প্রশ্ন করি। এতক্ষণ আলোচনা করলেন আপনাদের বন্ধু প্রতিম বলেন অথবা সহযোদ্ধা এক ছাত্র সংগঠনের একজনের এখানে সেক্রেটারি জেনারেল আছেন, আপনিও সাধারণ সম্পাদক। ছাত্র শিবির সম্পর্কে আপনার কাছে যদি বলি যে তাদের ইতিবাচক কাজ নিয়ে আপনি 2-3টি কি বলতে পারবেন? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ছাত্র শিবির কিছু কিছু জায়গাতে, আমরা সেই যেটি ডালাওভাবে সেটি বলছি না, তারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এটি খুবই উদ্বেগের এবং সাথে দুঃখের সাথে বলতে হয়। কিন্তু বেশিরভাগ ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশের রাজনীতি করেছে, একটি অনুপ্রবেশের রাজনীতি তারা কায়েম করেছে। এই জায়গা থেকে অবশ্যই তাদের বের হয়ে একটি গণতান্ত্রিক রাজনীতি করা উচিত এবং সেটি অবশ্যই প্রকাশ্যের রাজনীতি করা উচিত বলে আমরা মনে করছি। সেটি আমরা বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে শুনেছি। আমরা সুনির্দিষ্ট শুনতে চাই, একটা লোকের দোষ গুণ নিয়েই সংগঠন থাকে। আমরা যদি বলতে চাই যে হ্যাঁ, ছাত্রদলের সভাপতির চোখে কি ছাত্র শিবিরের কোনো গুণ আছে এরকম 1, 2, 3টা? আমরা তো বলেছি যে হচ্ছে অনেকগুলো ক্যাম্পাসে তারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের অধিকারের জন্য তারাও সচেষ্ট ছিল। কিন্তু এর বাইরে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি অনুপ্রবেশের রাজনীতি তারা কায়েম করেছে বাংলাদেশে, যেটি হওয়া কোনোভাবে উচিত ছিল না এবং এই অনুপ্রবেশের রাজনীতি কায়েম করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জীবন বিপন্ন করেছে। আমার সেটি মনে হচ্ছে। আমি ঠিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্রদল সম্পর্কে ইতিবাচক আমি 2-3টি কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে। ছাত্রদলের তো অনেক দোষের মধ্যে কিছু গুণের কাজ তো তারা করেছেই, তো এগুলো তো অ্যাপ্রিসিয়েশন করার মতো। প্রত্যেকটি ক্যাম্পাসে তারা 5 আগস্টের পরে আমরা দেখেছি ছাত্রদের কাছে গিয়েছে, তাদের লিফলেট 31 দফার যেটি তাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তারা বিতরণ করেছে, সুন্দর একটি বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি তারা দিয়েছে। দ্বিতীয়ত তাদের কেন্দ্রীয় সভাপতি বলেছে হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি, এই কাজগুলো তারা করবে না, এই ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ এবং এইগুলোর ব্যাপারে তারা চেষ্টা করছে। সেন্ট্রাল বডি বিচ্ছিন্ন অনেক ঘটনাই ঘটছে, আজকেও যেমন অস্ত্রসহ ময়মনসিংহ মহানগরীর যুগ্ম সম্পাদক বুলবুলকে গ্রেপ্তার করেছে, সেখানে কয়েকজন এসআই আহত হয়েছে গ্রেপ্তার করতে গিয়ে। তো এই ঘটনা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, লোকাল পর্যায়ে ঘটছে। তবে ইতিবাচক অনেক কার্যক্রমই ছাত্র দলের রয়েছে যেগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি। ছাত্রলীগ সম্পর্কে আগামী যখন আপনি যাবেন, নিশ্চয়ই গত 15 বছরে ছাত্রলীগের সাথে পাছে বিভিন্ন নেতাকর্মী ছিল, তো তাদের ব্যাপারে আপনাদের মনোভাব কি? আগামীতে এই ছাত্ররা যারা নেতা ছিল না কিন্তু তাদের সাথে কর্মী হিসাবে হেঁটেছে, স্লোগানে অংশ নিয়েছে, আগামীতে ক্যাম্পাসে তারা কি করে ছাত্র জীবন শেষ করবে? একদমই 1 মিনিট সময় দিতে পারবো। আমরা মনে করছি যে এই গণ অভ্যুত্থানে যারা সরাসরি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে এবং 2000-এরও অধিক যে ছাত্র জনতা খুন হয়েছে, তারা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আসলে শহীদ হন নাই, বরং প্রকাশ্যে দিনে দুপুরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করেছে। সেটি সচিত্র প্রতিবেদন আমরা গণমাধ্যমে দেখেছি। সেই সংগঠনের কোনো শীর্ষ নেতৃবৃন্দ অবশ্যই আইনের আওতায় আসা উচিত এবং তাদের বিচার দাবি করছি। এর বাইরে আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে এটি বিচারিক প্রক্রিয়ার অংশ, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাই নির্ধারণ করবে। আমরা ছাত্র সংগঠন হিসাবে এই দায়িত্ব বা তারা কিভাবে বাকি জীবন ঠিক করবে এটি দেশের প্রচলিত আইন ব্যবস্থা এবং তাদের উপরে বর্তায় বলে আমরা মনে করছি। জি, আপনাদের মনোভাব জানতে চাচ্ছি। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে যেহেতু অন্য ছাত্র সংগঠন কাজ করতে পারেনি এবং ফার্স্ট ইয়ারে একটা ছাত্র আসলে তাকে হল পেতে হলে, সিট পেতে হলে ছাত্রলীগ করতে হয়েছে। তো
তো বাধ্য হোক এবং অবাধ্য হয়ে যেভাবেই হোক তাকে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যেতে হয়েছে, কিন্তু অকারেন্সের সাথে অনেকেই যুক্ত ছিল না, ইন্টেনশনালি মানুষকে মারে নাই, হত্যাযজ্ঞের সাথে চাঁদাবাজির সাথে জড়িত ছিল না। আমরা মনে করি যারা দোষী এবং এই কার্যক্রম গণহত্যার সাথে জড়িত ছিল, ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে প্রকাশ্যে ইন্টেনশনালি তারা ইচ্ছা করে আগ্রহ করে কাজগুলো করেছে, প্রশাসন অতি দ্রুত তাদের ব্যাপারে পদক্ষেপ নিবে এবং আমি আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আলাদা কমিটি করা উচিত। আর যাদের দোষ নেই, যাদেরকে জোরপূর্বক নেওয়া হয়েছে, আমরা অবশ্যই বলবো এই মানুষগুলো যাতে কোনোভাবেই তাদের ছাত্র জীবন হুমকির মুখে না পড়ে, যেহেতু অধিকাংশ ছাত্রকে এই কার্যক্রম বাধ্য হয়ে করতে হয়েছে। আমরা আশা করি এ ব্যাপারে প্রশাসন নির্দিষ্ট একটি কমিটি করে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিলে এটি তাদের জন্য কল্যাণকর হবে, যেহেতু তাদের পরিবার তাদের দিকে তাকিয়ে থাকে। অনেক ধন্যবাদ নুরুল ইসলাম সাদ্দাম এবং অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের মতো প্রত্যাশা করি এই প্রজন্ম বা এখনকার শিক্ষার্থী অথবা এই শিক্ষার্থীদের যারা নেতা বসে আছেন প্রত্যেকে গড়ে উঠুক আগামীর কল্যাণমূলক বাংলাদেশের এক একজন দৃঢ় এবং যোগ্য কারিগর হয়ে। আসুন সেই সবাই মিলে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ি এবং সেই রাষ্ট্র গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।